গল্প নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আমরা দুজন। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং সাথে আছি আমি নীল মাহবুব। আমি হিমাতুল জান্নাত। হিমি, আজকে আপনাকে সুন্দর লাগছে। এবং আপনি যে আমার সাথে মিল করে পাঞ্জাবি পরে আসছেন সেটাও কিন্তু আমি দেখেছি। আচ্ছা, আমি মিল করে পড়ে এসেছি না হিমি মিল করে পড়ে আসছে সে তর্কে আমরা এখন যাব না। তবে আজকে বইমেলার গল্পটা আসলে কতটা জমে উঠেছে সেই গল্পটা শুরু করি। কারণ বিগত দিন আসলে ছুটির দিনগুলো ছিল, সেই দিন জমে উঠেছিল। গতকালও আমরা আসলে ভিড় দেখেছি। তবে এখন পাঠকরা আসছে, আজকে কি আসলে ওই পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন? গতকালকে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলেও যেরকম ভিড় ছিল, আজকে কিন্তু তার থেকে আজকে একটু রোদটা বেশি উঠেছে। কিন্তু তারপরেও পাঠকদের আমি বলবো যে ভিড় দেখতে পাচ্ছি গত দিনের তুলনায়, এবং গত 2-3 দিনের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে না, পাঠকদের উচ্ছ্বাসটা আগের থেকে অনেক বেশি, এবং হাতে হাতে তাদের বইয়ের ব্যাগ, যেটা আমাকে খুবই বেশি মুগ্ধ করছে যে না, এবার সবাই বইয়ের কেনার প্রতি বেশ আগ্রহী। এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এবার বইমেলায় পাঠক আসছে না সেটা কিন্তু না, একটা সংখ্যা ছিল, পাঠক আসছে। এবং অনেকেই বলছে যে যারা আসলে বই প্রেমী, বই ভালোবাসে, সেই পাঠকের পদচারণায় কিন্তু এবারের বইমেলা মুখর হয়ে উঠছে। কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পাঠকগুলো আসছে তাদের প্রত্যেকের হাতে কিন্তু আমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এবং সেই ব্যাগে কিন্তু অবশ্যই আমরা জানি যেহেতু প্রকাশনীর ব্যাগ, তার মানে সেখানে কিন্তু আসলে বই আছে। এবং এই কথা যখন আমরা বলতে বলতে আমাদের সাথে একজন লেখক আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছেন পল্লব মোহাইমেন, এবং তার একটি বই আছে প্রযুক্তির এই দিনে। তবে তার কাছে প্রথম যেটি জানতে চাইবো, বইমেলার এই দিনে, এমন দিনে আসলে আপনার কেমন লাগে? আজকে বেশ ভালোই লাগছে। আর বইমেলার দিনগুলো তো অবশ্যই ভালো লাগে পাঠক হিসেবে, এবং সাধারণ মানুষ হিসেবেই ভালো লাগে, আর সাংবাদিক হিসেবে তো ভালো লাগে। আমি প্রথম বইমেলায় এসেছিলাম 1989 সালে। আচ্ছা, 1989 সালে, তার মানে অনেক বছর চলে গেছে। এবং আপনি একের পর এক অনেকগুলো বইমেলাও পেয়েছেন। আপনার কাছে আগের বই মেলাগুলো থেকে এবারের বইমেলার কোনো ভিন্নতা, বা এই যে কালে কালে আমাদের এতগুলো বইমেলা গেল, ঠিক কেমন পরিবর্তন আপনি দেখেছেন আসলে? এবারে বইমেলাটা আসলে ভিন্নতা হচ্ছে সময়ের জন্য। কারণ ফেব্রুয়ারিতেই বইমেলা হয়, আমরা এটাই অভ্যস্ত। শুধু তো বইমেলা না, ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস, সেই জন্য একটা আলাদা ফিলিংস থাকে, যেটা এবার একটু অনুপস্থিত। এবং রোজা আছে, বইমেলা সংক্ষিপ্ত, এই সব মিলে একটু কেমন জানি আর কি। এবং আমার হাতে হিমি যে বইটি আছে প্রযুক্তির এই দিনে, তার শুরুতে কিন্তু লেখা আছে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্ম না হলে যেমন বিদ্যুৎ আবিষ্কার হতো না, টমাস আলভা এডিসনের জন্ম না হলে যেমন বিজলি বাতি পেতাম না, চার্লস ব্যাবেজ না থাকলে কম্পিউটার পেতাম না, আবার আইজ্যাক অসিমোভের জন্ম না হলে বিজ্ঞান কল্পকাহিনী, পরবর্তীকালে তার কাহিনী ধরে প্রযুক্তির অগ্রগতি হতো না। তো এই যে প্রযুক্তির এই দিনে, প্রযুক্তি বিশ্বের 366 দিনের ইতিহাস, মানে এই যে বইটা কাদের জন্য লিখেছেন, এবং এই বইটা যারা আসলে পড়বে, যে পাঠকরা পড়বে, তারা এই বইটা থেকে আসলে প্রযুক্তির কোন বিষয়গুলো জানতে পারবে? আসলে প্রযুক্তির এই দিনে বইটা লেখা হয়েছে প্রযুক্তি প্রেমীদের জন্য অবশ্যই। যারা ইতিহাস পছন্দ করেন তারাও বইটা ভালোভাবেই নেবেন, এবং যারা কুইজ টুইজ করেন এদেরও কাজে লাগবে। অ্যাকচুয়ালি এটা একটা রেফারেন্স বই হিসাবে মানুষের কাজে লাগবে। কারণ এখানে ডেট ধরে ধরে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই 366 দিন বলছি কেন, কারণ লিপ ইয়ার 29শে ফেব্রুয়ারি ইতিহাসও এখানে আছে। তা এই ডেট ধরে ধরে প্রযুক্তির বিশ্বের ইতিহাস আমি লিখেছি। প্লাস আমার যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা সাংবাদিকতার এবং তথ্য প্রযুক্তির সাংবাদিকতা, সেহেতু বাংলাদেশের ইতিহাসও বাংলাদেশের তথ্য প্রযুক্তির ইতিহাসও আমি এখানে তুলে ধরেছি। তো ফলে পাঠক সব কিছুই আর কি পাবেন ডেট ধরে ধরে। আমার একটি বিষয় ভীষণ রকম জানতে ইচ্ছা করছে, যেহেতু তথ্য প্রযুক্তির সাথে আপনি যুক্ত এবং সেই সাংবাদিকতা আপনি আসলে করেছেন, যখন আসলে প্রযুক্তি ছিল না এই বিশ্বে, তখনকার পৃথিবীটা, আর যখন প্রযুক্তি এলো তখনকার পৃথিবী, এই দুই পৃথিবীর তারতম্যটা বা পার্থক্যটা আপনার চোখে কেমন? আসলে তো প্রযুক্তি ছিল না, এইটা অনেক আগের কথা। আমরা যদি 400-500 বছর আগের কথাও ভাবি, তখনও প্রযুক্তি ছিল। ধরেন যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে বিদ্যুৎ আবিষ্কারটা, এটাও কিন্তু 300-400 বছর আগে হয়েছে। তার আগে লিফটের নকশা হয়েছে। তো প্রযুক্তি আমাদের ধীরে ধীরে এগিয়েছে। ধরেন চাকা আবিষ্কার হয়েছে, তো এই চাকা আবিষ্কার হওয়া তো একটা বিশাল ব্যাপার। আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, একটা আবিষ্কারের জন্য অনেক কিছু। তারপর টেলিফোন আবিষ্কার হয়েছে। তো প্রযুক্তিহীন বিশ্ব আসলে
নাই। এবং প্রযুক্তি ছাড়া বিশ্ব কি আসলে কল্পনা করা যায় এখন? এখন তো যাই না, এখন এটা সম্ভবই না। প্রযুক্তি যে জায়গায় গেছে এবং এআইটাই এসে এটা আর সম্ভব না। আমি একটু যুক্ত করি, আমার কাছে মনে হচ্ছে যে আগে যখন আমাদের প্রযুক্তি ছিল না বা থাকলেও সেটার প্রভাবটা কম ছিল, আমরা বই হাতে নিয়ে পড়তাম। এখন কিন্তু অনেকে অডিও বুক হিসেবেও শুনছে, আবার অনেকে বইমেলায় না এসে কি করছে যে অনলাইনে অর্ডার করেও পেয়ে যাচ্ছে। আপনি এই বিবর্তনটাকে আসলে কিভাবে দেখছেন? এই বিবর্তনটা তো সময়ের দাবি এবং এইটা হওয়াটাই স্বাভাবিক। এই বিবর্তনটা আবার পিডিএফও পড়ছে অনেকে, অনেকে ফেসবুকে পড়ছে। তো কিন্তু বই হাতে নিয়ে পড়ার যে একটা ফিলিংস, আর বইমেলায় আসলে একটা সামাজিকতা হয়, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, এইটার তো একটা আলাদা ব্যাপার আছে। আর একটি বিষয় আমি জানতে চাই যে এই যে প্রযুক্তির গল্প, সেই প্রযুক্তির গল্পগুলো তো আমরা জানবই, প্রযুক্তির শুরু থেকে একদম শেষ পর্যন্ত বাংলাদেশে কবে আসলো এবং প্রাত্যহিক কাজে আমরা প্রযুক্তি কিভাবে ব্যবহার করি। প্রযুক্তি আবেগ কতটা কমিয়ে দিয়েছে বলে মনে হয়? আবেগ ভালোই কমিয়েছে, কারণ ওই এখন তো ধরেন একটা জিনিস আমি বলি, আমরা যখন মানে ঢাকায় আসার আগে আমরা যে মফস্বলে থাকতাম, সেই এই সরিষাবাড়ি থেকে জামালপুর এসে আমার একটা বই ম্যাগাজিন কিনতে হতো। হ্যাঁ, ফলে আমাকে কিন্তু একটা এফোর্ট দিতে হতো, তারপর চিঠি লিখতে হতো, চিঠির জন্য 7 দিন 8 দিন অপেক্ষা করতে হতো। হ্যাঁ, তখন দ্রুততম যোগাযোগ ছিল টেলিগ্রাম, এখন টেলিগ্রামটা অ্যাপ হয়ে এসছে। তাই সেই জায়গা থেকে এই জায়গাটা তো অনেকটাই আমাদের জন্য আর কি, আমাদের এই বয়সী লোকদের জন্য তো অনেকটাই এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং এটাতে আপনার একটা অপেক্ষা করার বিষয়, একটা এফোর্ট দিয়ে করার বিষয়, এইটা যতটা আবেগ থাকে সহজে পাইলে কিন্তু সেইটা আবেগটা থাকে না। এখন আমি এই বই লিখেছি, কিন্তু চাইলে যে কেউ এটা ইন্টারনেটে সার্চ দিয়ে পাইতে পারে, তো ফলে সেই বইয়ের প্রতি আবেগটা একটু কম থাকবে। হ্যাঁ, তারপরে আপনার সহজলভ্যতা, এটাই আমাদের আবেগকে কমিয়ে দিয়েছে। দারুণ বলেছেন। এবং আমরা আসলে এখন তো প্রযুক্তি নির্ভর বিশ্ব, এবং সেই প্রযুক্তি নির্ভর বিশ্বে কিন্তু প্রযুক্তির এই দিনে পল্লব মোহাইমেনের এই বইটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে বিষয়ের মধ্যে আসলে বসবাস করছি, সেই বিষয়ের আদ্যপান্ত যদি আমরা না জানি, তাহলে আসলে আবেগকে ছুতে পারবো না। আমাদের আবেগ ছোঁয়ার জন্য হলেও আমাদের বই নিয়ে পড়তে হবে বা এই গল্পগুলো জানতে হবে, কিভাবে আমরা আসলে কালের বিবর্তনে এগিয়ে এসেছি। দারুণ বলেছেন, ধন্যবাদ আপনাকে। আবারও নিশ্চয়ই কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ নীল। আপনাকে ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম প্রযুক্তি নিয়ে, এবং প্রযুক্তি নির্ভর এই বিশ্বে কিন্তু এখন এই যে বইগুলো যখন আসলে প্রচ্ছদ বা বইয়ের ভিতরের যে লেখা বা মলাট, যে গল্পটাই করি না কেন, সব কিছুর সাথে কিন্তু প্রযুক্তি আছে। এবং এই মুহূর্তে আমরা আজব প্রকাশনীতে আছি। একটু আজব প্রকাশনীর একজনের সাথে একটু কথা বলতে চাই যে এবার আজব প্রকাশনী থেকে কতগুলো বই নতুন পাঠকের হাতে আসলে যাবে, এসেছে। এখন পর্যন্ত আজব প্রকাশে প্রকাশিত বই আপনার 13টি। এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য বই হচ্ছে আপনালয় শহীদ মাহমুদ জঙ্গি, এটা সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার। মাহমুদ হোসেনের যেটুকু রয়ে যায় উপন্যাস, তারপর শাহজাহান আলমের কবিতার বই আপনার যখন প্রেমিকা ছিলাম, তারপর সানারায় দেবী শানুর হচ্ছে যে মণিপুরে পুরাণ, মেইতেই পুরাণ, এই বইগুলো হচ্ছে উল্লেখযোগ্য বই। আজকে বইমেলার আজকে আসলো বইমেলার, তো আমি বলতে চাচ্ছি যে বইমেলার এই দিনে এসে কোন বইগুলোর উপরে সাড়া পাচ্ছেন সবচেয়ে বেশি? উপন্যাস, কবিতা সবগুলোতে আমরা সাড়া পাচ্ছি বেশি, যেহেতু এবার হচ্ছে যে মানুষও সীমিত, হোপসো ওইরকম মানুষই দেখে শুনে বা মানুষ বই কিনছে। আচ্ছা, এই যে আজব থেকে যে বইগুলো বের হয় আমরা একটু বলি, সেই বইগুলোর মধ্যে যেমন এর আগেও বের হয়েছে, আমার খুবই পছন্দের বই ছিল যে আমরা যে শিল্পীদেরকে চিনি, সেই শিল্পীদেরকে নিয়ে কিন্তু আমরা সেভাবে এর আগে কখনোই আসলে বই দেখিনি, কিন্তু আজব এটা শুরু করেছে। সঞ্জীব নামা আছে, গুরু আজম খানকে নিয়ে বই আছে, কুমার বিশ্বজিৎ আমার খুবই প্রিয় গায়ক, তাকে নিয়েও কিন্তু এর আগেও বই বের হয়েছে। এবং এবারের নতুন বইগুলোর গল্প তো শুনলাম, তো সেই জায়গায় জানতে চাই এবার কোন বিষয় ভিত্তিক বইগুলো এসেছে। এবার আমাদের আগে যেরকম ছিল যে আপনি সঞ্জীব নামার কথা বললেন, গুরু আজম খানের কথা বললেন, এরকম একটা বই এসেছে আপনার শহীদ মাহমুদ জঙ্গিকে নিয়ে বই। ওনার হচ্ছে গিয়ে যে জীবন 70 বছরের জীবন ও কর্ম নিয়ে এই বইটি সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার। এর বাইরে এসেছে আপনার উপন্যাস, কবিতা, গল্প, সব বই নিয়ে আমরা হচ্ছে সবগুলোর উপর আমরা এবার জোর দিয়েছি।
এবং সানারে দেবী শানুরও একটি বই আমরা দেখতে পাচ্ছি, এবার বোধহয় নতুন এসেছে, মেইতেই পুরাণ। এবং নিশ্চয়ই একদিন সানারে দেবী শানু আমাদের সাথে থাকবেন। আর শেষ যে বিষয়টি জানতে চাইবো যে পাঠকের সংখ্যা কিছুটা হলেও কম, তবে আমরা দেখছি যে যারা আসছে তারা অন্তত বই কিনে নিয়ে যাচ্ছে। তো বিকি কিনের গল্পটা এখন পর্যন্ত আসলে কেমন? এখন পর্যন্ত আমরা যতটুকু আশা করেছি তার থেকে কাছাকাছি, বাট ওরকম না। হোপসো যে সামনে শুক্রবার বা শনিবার আমরা একটু বেটার কিছু দেখতে পাবো। দারুণ, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এবং হিমি যেটা আসলে বলছিলাম, এই যে যারা শিল্পী, যাদেরকে আসলে আমরা যাদের গান শুনি কিংবা যাদের অভিনয় দেখি, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ওইভাবে বই পাই না। তো সেই জায়গায় কিন্তু আজব দারুণ কিছু আয়োজন পাবলিকেশন করছে এবং এটা আসলে যারা আমরা আসলে অনেককে দেখি নাই। গুরু আজম খান তিনি কিন্তু নেই, আইয়ুব বাচ্চু তিনি কিন্তু নেই, আইয়ুব বাচ্চুকে নিয়েও কিন্তু বই আছে। তো তাদের এই- কাজগুলোর মাধ্যমে আমরা আবার তাদের সাথে কানেক্ট হতে পারছি, তাদের সম্পর্কে আমরা আরো গভীরভাবে জানতে পারছি, যেটা আমাদের ইতিহাসগুলোকে আরো ভালোভাবে জানার জন্য সুযোগ করে দিচ্ছে আসলে। করে দিচ্ছে। এবং সেই জন্য আমাদের বইমেলায় আসা উচিত কিন্তু। অবশ্যই, এবং যারা এখনো বইমেলায় আসেননি তারা বইমেলায় আসুন। এই মুহূর্তে আমি আছি পাঠক সমাবেশ স্টলের সামনে, যেহেতু এখন কোনো প্যাভিলিয়ন নেই, এখন সবই আসলে স্টল। তো বেশ কয়েকটি স্টল মিলিয়ে কিন্তু পাঠক সমাবেশের এই বইয়ের যে দোকানটি সেটা কিন্তু আসলে গড়ে উঠেছে। এবং আমরা পাঠক সমাবেশের ভিতরে প্রবেশ করলাম এবং এবার একটু আমরা জানতে চাইবো যে পাঠক সমাবেশের কেউ যদি থাকে, একটু আমরা জানতে চাইবো এবার নতুন কতগুলো বই এসেছে পাঠক সমাবেশে। নতুন কতগুলো বই এসেছে ওই পাশে র্যাকের দেওয়া আছে। মানে কতগুলো এসেছে এটা কি সংখ্যা জানা আছে? 6 থেকে 7টা বই এসেছে, আরো আসবে। এবং নতুন যে বইগুলো এসেছে সেই বইগুলোর আমি যদি এখান থেকে একটু দেখাই, সেটি হচ্ছে ভুলে থাকা গল্প, সৈয়দ মঞ্জুরুল ইসলামের। এরপরে আছে সৈয়দ মঞ্জুরুল ইসলামের আরও একটি বই, অন্ধকার ও আলো দেখার গল্প। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফয়জুল লতিফ চৌধুরীর জীবনানন্দ দাশ, জীবন ও কীর্তি। এবং আরও একটি আছে শিখা, বুদ্ধির মুক্তি এবং আন্দোলনের মুখপত্র। এটি সংকলন, সম্পাদনা এবং ভূমিকা লিখেছেন আবুল হাসান চৌধুরী। এবং আরও একটি বই দেখতে পাচ্ছি, যদিও এটি বাংলায় লেখা না, হোয়াই কাইন্ডনেস ম্যাটার্স। এবং বেশ কিছু বই এসেছে এবং এখানে আমরা সকৃত নোমানের বইও আসলে দেখতে পাচ্ছি। এবং শুধু সকৃত নোমানের বই আমরা দেখতে পাচ্ছি এটা বললে ভুল হবে, কারণ এই মুহূর্তে আমরা সকৃত নোমানকেও আসলে দেখতে পাচ্ছি। প্রথমে আসলে সকৃত নোমান, আপনি একজন কথা সাহিত্যিক, আপনার কাছে জানতে চাইবো যে এতক্ষণ আসলে কি কথা বললেন আমার সহ উপস্থাপিকার সাথে আপনি? আমরা কথা বলছিলাম, ওনার বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি জেলা। আমার হচ্ছে দক্ষিণ ত্রিপুরা আর ওনার হচ্ছে কুমিল্লা, চান্দিনা। দক্ষিণ ত্রিপুরা এই অর্থে আমরা আসলে দক্ষিণ ত্রিপুরার সীমান্তে। আপনি আমার ভাইবেন না, আমার বাড়ি ভারতে, ভারত সীমান্তবর্তী একটি এলাকায়। তো আমার বাড়ি আর ওনার বাড়ি খুব বেশি দূরে না। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে আমাদের মধ্যে গড়ে উঠে সেই আলোচনা আমরা করছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না যে আমার সাথে যারা উপস্থাপনা করে তাদের সবার সাথে আসলে আপনি আপনার মিলটা আসলে কিভাবে খুঁজে পান? মিলটা আমি খুঁজে নিই আসলে। আপনি খুঁজে নেন? সার্ভাইভাল ফিটনেস একটা ব্যাপার আছে না, টিকে থাকার জন্য প্রত্যেক সম্পর্ককে খুঁজে নিতে হয়। আচ্ছা, এই যে কথা সাহিত্যিকের সাথে কথা বলছি, হিমি, আপনার হাতেও একটি বই আছে, নাম কি বলবেন? কয়েকজন দেহ। কয়েকজন দেহ। এবং এখানে আরও কিছু বই ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন উপন্যাসের পথে, সকৃতনমান, এবং বাংলায় ইসলাম, সহজিয়া ও রক্ষণশীল ধারা, এটাও সকৃতনমানের বই। এবং সকৃতনমানকে যদি একদম মুঠো ভরে আপনি আপনার বাসায় নিয়ে যেতে চান, তাহলেও পাবেন তার উপন্যাস সংগ্রহ, তার গল্প সংগ্রহ। এবং নিচে আরও একটি বই আছে, ইহ যৌবন। এই যে ইহ যৌবন নিয়েও আমরা আসলে কথা বলেছি, আপনার উজান বাসী নিয়ে কথা বলেছি, আপনার বেগানা নিয়ে কথা বলেছি, রাজনৈতিক নিয়ে কথা বলেছি। প্রথমে যে বিষয়টা জানতে চাই যে সেন্সরশিপ এবং সেলফ সেন্সরশিপ একজন লেখকের জন্য আসলে কোনটা বেশি ভয়ঙ্কর? আমি কোনো সেন্সরশিপ কখনো করিনি, ফলে আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। সেলফ সেন্সরশিপ কিংবা সেন্সরশিপ লিখতে এসেছি, আমার মনে যে ভাব আসে, যে চিন্তা আসে, যে বিষয় নিয়ে আমি লিখতে বসছি, সেই বিষয় সংশ্লিষ্ট যা কিছুই আমার ছোট গল্পে এবং উপন্যাসে আসা দরকার তাই আসে আমার কাছে। আমি কখনোই সেন্সর দরকার আছে বলে মনে করি না। আমি কাকে ভয় করবো, কার ভয় আমি সেন্সর করবো? পাঠককে? আমি তো পাঠকের তোয়াক্কা করে লিখতে আসিনি। রাষ্ট্রকে ভয় করবো? আমি তো রাষ্ট্রের বিরুদ্ধে লিখতে এসেছি।
রাষ্ট্র নামক যে একটি সংগঠন প্রতিষ্ঠান যে অনাচার, যে বর্বরতা, যে নৈরাজ্য, রাজ্যের নামে নৈরাজ্য সৃষ্টি করে, তার বিরুদ্ধেই তো আমি লিখতে এসেছি। আমি প্রশাসন নামক যেই সংস্থাটি অপশাসন করে, তার বিরুদ্ধেই তো আমি লিখতে এসেছি। সুতরাং আমি যদি তার ভয়ে আবার সেন্সর আরোপ করি, সেন্সরশিপ আরোপ করি, তাহলে তো আমার লেখার দরকার নাই। লেখার কি দরকার? আমি অন্য পৃথিবীর যে কোনো কাজ করতে পারি। অর্থনীতি, একটু আগে বলছেন তিনি অর্থনীতি পড়ালেখা করেছেন, আমি অর্থনীতির যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমি মাটিও কাটতে পারি, আমি ফুল চাষ করতে পারি, আমি ব্যাংকে চাকরি করতে পারি, আমি মুদ্রণ, প্রকাশনা, যে বাইন্ডিং, বই বাইন্ডিং করে সেটাও করতে পারি। আমার কাছে বই লেখার দরকার নাই। বই লেখা একটা সুপ্রিম ব্যাপার, মানে নিজ স্বশাসিত একটা ব্যাপার, স্বকৃত একটি ব্যাপার, যে কাজটা আপনাকে কেউ বলছে না যে আপনি করতে হবে, লিখতে হবে আপনাকে। আপনি নিজের তাড়নায় আপনি লিখতে এসেছেন এখানে। এবং নিজের তাড়না লিখতে এসে যদি নিজের আঙ্গুল নিজে কেটে ফেলেন, নিজের পায়ের আঙ্গুল কিংবা নিজের চুল নিজে কাটেন, নিজের পাপড়ি, নিজের ভ্রু, নিজের ঠোঁট, নিজের কান নিজে কাটেন, তাহলে সেটা আপনি উম্মাদ, আমি উম্মাদ। আমার এই উম্মাদনের তো কোনো প্রয়োজন নাই, সমাজেরও কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রেরও কোনো প্রয়োজন নেই, পৃথিবীর জন্য কোনো প্রয়োজন নাই। দারুণ। এবং হিমি এর সাথে যখন আমার কথা হচ্ছিল, হিমিকে আমি বলছিলাম যে হিমি, আপনি যদি সাংবাদিক না হতেন তাহলে আপনি কি হতেন, বা আপনি যদি পাঠক না হতেন তাহলে আপনি কি হতেন? ও বলছিল যে ওর লেখক হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, এখন আমি জানতে চাই, আমি তো লেখক হতে পারিনি, আমি পাঠক হয়েই রয়ে গেলাম। আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো একজন লেখক, আপনি যদি লেখক না হতেন তাহলে আপনি কি হতে চাইতেন? আমি শুরু থেকে শেষ পর্যন্ত লেখক হতে চেয়েছি, কারণ আমি যখন বুঝতে শিখেছি পৃথিবীকে, জীবনকে কিছুটা বুঝতে শিখেছি, কৈশোর উত্তীর্ণ হওয়ার পরে আমি কেন যেন লেখক হতে চেয়েছি। হ্যাঁ, যে আমি আমার সমস্ত কিছুর বিনিময়ে আমি লেখক হতে চাই। লেখক না হলে আমি হয়তো জেলে হতাম, কিংবা কৃষক হতাম, মাছ চাষ করতাম, আলু চাষ করতাম, ধান চাষ করতাম, কিংবা কোনো বনের, অরণ্যের মালি হতাম, নানা কিছু করতে পারতাম। কি হতে পারতাম আমার আসলে সেরকম ভাবনা অতীতও ছিল না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত লেখক হতে চেয়েছি এবং লেখক হতে চাই এবং লেখক আছি, লেখক জীবন যাপন করি। এখন এর বাইরে কি হতে পারতাম সেটা আসলে আমার জ্ঞানের বাইরে আর কি। আচ্ছা, এবার আমি একটি বিষয় জানতে চাই। এই যে আপনার এতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে কিন্তু অনেক চরিত্র আছে। তো চরিত্রগুলো কি আসলে আপনার নিয়ন্ত্রণে থাকে, নাকি চরিত্রগুলোই আসলে আপনাকে নিয়ন্ত্রণ করে লেখার সময়? অধিকাংশ ক্ষেত্রে চরিত্র আমাকে নিয়ন্ত্রণ করে, আবার কখনো কখনো আমি নিয়ন্ত্রণ করি। চরিত্র যখন লিখি তখন চরিত্রের মতো করেই সেই এগোতে থাকে। যেমন আমি যে উপন্যাসটা এখন লিখছি, এটা আগামী বইমেলায় প্রকাশিত হবে। আমি ভাবলাম যে ওই চরিত্রটাকে আমি নির্মাণ করব, আমি তৈরি করব, আমি যেদিকে পরিচালিত করব সেদিকে যাবে। আমি কলকাতা থেকে তাকে দিল্লিতে নিয়ে গেলাম, দিল্লি থেকে আগামী এসে ট্রেনে তুলে দেবো, ট্রেন থেকে সে ঝাঁপ দেবে। কিন্তু আমি যা চেয়েছিলাম শেষ পর্যন্ত তা হলো না। ওই চরিত্র ওইটা ডিমান্ড করছে না, দাবি করছে না। ফলে আমি তাকে নিয়ে গেলাম মহারাষ্ট্রে। আসলে সে মহারাষ্ট্রে যেতে চেয়েছিল, মহারাষ্ট্রের কোনো একটা ট্রেন থেকে সে ঝাঁপ দিতে চেয়েছিল আত্মরক্ষার্থে। ফলে সবসময় যে লেখকের নিয়ন্ত্রণ থাকে তা কিন্তু না। চরিত্র কখনো কখনো লেখকের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটা আমার কাছে মনে হয় লেখক জীবনের গত 20 বছরের অভিজ্ঞতায় এটা একটা যৌথ ব্যাপার আমার কাছে মনে হয়। আসলে একটা চরিত্র যখন আপনি সৃষ্টি করেন, মানুষকে তো নিয়ন্ত্রণ করা যায় না। মানুষ এমন এক প্রাণী, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাঘকে শৃঙ্খলবদ্ধ করে রাখা যায়, সিংহকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা যায়, পোষ মানানো যায়। মানুষ এমন এক প্রাণী যাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা যায় না। আপনি তাকে দীর্ঘদিন জেলে পুরো রাখতে পারবেন না। সে জেলে গিয়েও কোনো না কিছু করে ফেলবে। মানে থাকতে 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 এমন একটা কিছু করছে, কোনো একটা শিল্পকর্ম সে করে ফেলছে, কোনো একটা ডায়েরি যে লিখে ফেলছে সে, কিংবা কোনো একটা উপন্যাস লিখে ফেলছে, কবিতা লিখে ফেলছে, চিত্রকর্ম এঁকে ফেলছে, ভাবের কোনো দার্শনিক হয়ে উঠছে সে। মানে সে যেখানে যাক না কেন কোনো না কোনো কিছু একটা করছে সে। হ্যাঁ, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে যখন বেরিয়ে আসছে, সে তখন অন্য একজন মানুষ হয়ে ফিরে আসছে। তার মানে মানুষকে আপনি একরকমভাবে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে পারবেন না। মানুষ একটি বহুমাত্রিক প্রাণী, সে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ক্ষণে ক্ষণে সে পরিবর্তন হচ্ছে, তার রং বদল করছে। সুতরাং মানুষকে আসলে ঠিক নিয়ন্ত্রণ করা যায় বলে আমার কাছে মনে হয় না। আমি একটু জানতে চাই, খুব সংক্ষেপে জানতে চাইবেন, কারণ একদমই শেষ মুহূর্তে আমরা আছি। বইমেলাটাকে কি আসলে খোলা জানালা মনে হয়, যে লেখকের সাথে পাঠকের দেখা হয়ে যাচ্ছে? আমার কাছে ঠিক মনে হয় না। আমি কখনোই পাঠকের সঙ্গে দেখা হোক আমার, এটা আমি চাই না। আমি নিজে লেখকের কাজ লেখা, লেখকের কাজ নয় পাঠকের সঙ্গে দেখা হওয়া, দেখা করা। দেখা যদি হয়ে যায় সেটা কাকতালীয় ব্যাপার, দেখা হতেই পারে কোনো পাঠকের সঙ্গে। কিন্তু বইমেলার মাধ্যমে একজন লেখক পাঠকের সঙ্গে এসে দেখা করবে, এটাই উদ্দেশ্য, এমনটা আমি কখনোই মনে করি না, ভবিষ্যতে মনে করবো না। বই মেলাটা একটি
প্রকাশকের ব্যাপার, এখানে লেখকের কোনো ভূমিকা নাই। প্রকাশকরা বই বিক্রি করবেন, প্রকাশকরা বই ছাপবেন, পাঠকের কাছে হাজির করবেন। এখন লেখকরা একটু বন্ধু বৎসল বলে, যেমন নীল মাহবুব আমার বন্ধু, তার সঙ্গে দেখা না হলে আমার ভালো লাগে না বলে আমি এখানে চলে আসি। এলে তিনি একটা বুম আমার সামনে ধরিয়ে দেন, আমি কথা বলতে বাধ্য হই। আসলে লেখকের কোনো কাজ নাই আসলে এখানে বইমেলায়। ঠিক আছে, তাহলে আপনি যেহেতু বন্ধু এবং আপনি নাকি বুম নিয়ে দাঁড়িয়ে যান, আজকের বিদায়টা তাহলে আপনিই নিয়ে নেন। হ্যাঁ, বিদায়টা আমাকে নিতে হবে। আসলে সক্রিত নোমানকে এই বইমেলায় আসলেই পাওয়া যাবে এবং পাঠক তাকে ধরে ফেলবে, এবং সক্রিত নোমানকে শুধুমাত্র পাঠক সমাবেশে পাওয়া যাবে না, তাকে আরও বেশ কিছু স্টলে পাওয়া যাবে, পাঞ্জেরিতে পাওয়া যাবে। যদিও তার নতুন বই আসেনি, কিন্তু তার বইমেলাতে আছে। আজকে বইমেলার গল্প এখন পর্যন্ত এখানেই শেষ। আবারও কালকে ফিরবো ভাষার ক্যানভাস নতুন কোনো গল্প নিয়ে।